হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে দুটো পোয়েম যে গিভেন আছে, অর্থাৎ প্রথম আমরা পোয়েম পড়ে রেখেছি দ্য ডাস্ট অফ স্নো এবং আজকে আমরা পড়বো দ্য ফায়ার অ্যান্ড আইস। এই ডাস্ট অফ স্নো অ্যান্ড ফায়ার অ্যান্ড আইস দুটোই কিন্তু লিখেছেন রবার্ট ফ্রস্ট। এই কবিতাগুলো ছোট্ট হলেও কিন্তু এই কবিতাগুলো একটা পাওয়ার, একটা ইম্প্যাক্টফুল মেসেজ কিন্তু আমাদেরকে দেয়, যেটা আমরা ডাস্ট অফ স্নোতেও কিন্তু দেখেছি এবং এই কবিতাতেও কিন্তু আমরা দেখবো ফায়ার অ্যান্ড আইসে। অর্থাৎ এই যে ফায়ার অ্যান্ড আইস, অর্থাৎ ফায়ার মানে কি আগুন এবং আইস মানে কি বরফ। তো এই দুটো দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সেটাই কিন্তু আমরা এই কবিতায় আজকে পড়বো। অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবী যে শেষ কিভাবে হতে পারে, তো এই নিয়ে মানুষের মধ্যে কি হয় যে বহুদিন ধরেই ভাবছে যে আমাদের পৃথিবী শেষ কিভাবে হবে। কেউ বলে যে পৃথিবী ধ্বংস হবে ভয়ঙ্কর আগুনে, আবার কেউ বলে যে সবকিছু ঠান্ডার মতো শেষ হয়ে যাবে এবং সবকিছু ঠান্ডা হয়ে কিন্তু পৃথিবী শেষ হয়ে যেতে পারে। এটা কিন্তু অনেকের ধারণা। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে যদি আমরা গভীরভাবে ভাবি, তাহলে কিন্তু দেখবো যে এই আগুন আর যে বরফ শুধু প্রাকৃতিক শক্তি নয়, অর্থাৎ এইগুলো হচ্ছে মানুষের মনের প্রতীকও কিন্তু হতে পারে। এই আগুন এবং বরফ মানুষের ভেতরে থাকা অতিরিক্ত যে উচ্চাকাঙ্ক্ষা, ডিজায়ার, ওয়ান্ট লোভ, ইচ্ছা, অর্থাৎ যেমন আগুনের মতো সবকিছুকে যেমন জ্বালিয়ে দিতে পারে, ঠিক আবার সেরকম মানুষের মধ্যে যেটা ঘৃণা, হিংসা, নিষ্ঠুরতা, এইগুলো কিন্তু বরফের মতো ঠান্ডা, যা ধীরে ধীরে সবকিছুকে কিন্তু ধ্বংস কিন্তু করে দিতে পারে। পৃথিবীকে শেষ করার জন্য, মানব জাতিকে শেষ করার জন্য কিন্তু যথেষ্ট। এই গভীর যে ভাবনাটা, তো সুতরাং ভাবনাটাই কিন্তু সুন্দরভাবে আমাদের রবার্ট ফ্রস্ট কিন্তু প্রকাশ করেছেন এই ফায়ার অ্যান্ড আইস এই কবিতার মধ্যে দিয়ে, যার মাত্র 9টি কিন্তু লাইন এই কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে যে 9টি কিন্তু লাইন এই কবিতার মধ্যে আছে, যার মধ্যে এই 9টি লাইনের মধ্যে কিন্তু ছোট্ট হলেও একটা খুব ইম্প্যাক্টফুল মেসেজ কিন্তু আমাদের দিয়েছেন, যা মানব সমাজ এবং মানুষের আবেগ সম্পর্কে একটা বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু রবার্ট ফ্রস্ট আমাদের দিয়েছেন। এই কবিতাটি তোমার ক্লাস 9-এর যে সিবিএসই সিলেবাস আছে তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পোয়েম, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আজকে আমরা এই কবিতাটার তোমার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, কি কি রাইমিং স্কিম, পোয়েটিক কি কি ডিভাইস, সেইগুলো নিয়ে এবং এট দা এন্ড এর সামারি নিয়েও কিন্তু আলোচনা করব। সেটা কিন্তু আমরা বোর্ডে লিখেছি। এবার তোমরা কিন্তু নিজেদের বই থেকেও কিন্তু বইটা খুলে এটা দেখবে, লাইন বাই লাইন এবার পড়ার আমরা চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, খুব সহজ একটা কবিতা। এখানে কি বলেছে, সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে ইন আইস, ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার I hold with those who favor fire. But if it is not, had not to perish twice, I think I know enough of hate to say that for destruction ice is also great and would suffice. তো এখানে এই কবিতাটা তোমার 9 লাইনের কিন্তু কবিতা, প্রথমটা 4 লাইনের রয়েছে, তারপরে 5 লাইনের রয়েছে। এই কবিতাটা পড়ার আগে সবসময় আমাদেরকে দুটো জিনিসকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ফায়ার। তো ফায়ার কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? প্রকৃতির একটা এলিমেন্ট, যেটা হিউম্যান ডিজায়ার, অর্থাৎ ডিজায়ারের সাথে তুলনা করা হচ্ছে, ওয়ান্টের সাথে তুলনা করা হচ্ছে এবং আনকন্ট্রোলড যে ইচ্ছা সেইগুলোর সাথে কম্পেয়ার করছে। এবং এখানে যে আইসের কথা তুলনা করা হয়েছে, আইস সেটা এখানে হচ্ছে তোমার হেট্রেটের কথা তুলনা করা হয়েছে, অর্থাৎ হেট্রেট বা কোল্ডনেস। এই দুটো আমাদের মনে রাখতে হবে, এই দুটোই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য। তো দেখো, প্রথমে কি বলছে যে সাম সেজ দ্য ওয়ার্ল্ড উড এন্ড, অর্থাৎ কেউ কেউ বলে যে পৃথিবী কিন্তু এন্ড এখানে ধ্বংস হয়ে যেতে পারে। কিসে? আবার সাম সেজ ইন আইস, কেউ বলছে কিসে? যে পৃথিবী এই ফায়ারে ধ্বংস হবে, অর্থাৎ আবার কেউ বলছে এই আইসে ধ্বংস হয়ে যেতে পারে, বরফের জন্য। ফায়ারের জন্য, এক্সেসিভ হিটের জন্য কিন্তু কি হতে পারে? পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আবার আইস যদি অতিরিক্ত পরিমাণে, যদি ফেভারেবল কন্ডিশন টেম্পারেচার না থাকে, অতিরিক্ত টেম্পারেচার যদি ডিক্লাইন হয়ে যায়, তার জন্যও কিন্তু পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো
ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড ডিজায়ার, অর্থাৎ এখানে কি বলছে ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড ডিজায়ার, এখানে টেস্টেড মানে কি, অর্থাৎ আমি যেটা ফিল করেছি, আমি যেটা বুঝেছি, যে যদি ডিজায়ার অর্থাৎ এই যে আকাঙ্ক্ষা, এই ডিজায়ার থেকে কি হয় যে ইট হোল্ড উইথ দোজ হু ফেভার অফ ফায়ার, অর্থাৎ এই ডিজায়ার আর ফায়ার, এখানে কি বলছে আই হোল্ড উইথ দোজ, হোল্ড উইথ মানে আমি এগ্রি, আমি সম্মত তাদের, যারা মনে করে যে পৃথিবীটাকে ধ্বংস করার জন্য ফায়ার হচ্ছে যথেষ্ট, এবং ফায়ার যারা টেস্টে ডিজায়ারটা দেখেছে, সেই ডিজায়ার হচ্ছে, সেই ডিজায়ারের জন্য কি হচ্ছে, সেই ডিজায়ারের সিম্বল কি ফায়ার, তো এই ফায়ার কিন্তু কি করে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এখানে কি বলেছে, এই যে ফায়ার, ফায়ার কার সিম্বলিক রূপ হচ্ছে, ফায়ার হচ্ছে ডিজায়ার ওয়ান্ট, অর্থাৎ আমরা যে চাইছি, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে একটা আনকন্ট্রোল ডিজায়ার ওয়ান্ট, সেই ওয়ান্টের ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ দিন ডে বাই ডে কিন্তু পৃথিবী আমাদের পলিউট হচ্ছে, তাই না? কারণ আমাদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশন নেই, যেটা ইন্ডিভিজুয়ালি যদি বলি, কোনো ব্যক্তিগত রূপ যদি ভাই বলতে যাই, কোনো সোসাইটি যদি বলতে যাই, কোনো কান্ট্রি ওয়াইজ যদি বলতে যাই, প্রত্যেকটা দেশের বা মানুষের বা ইন্ডিভিজুয়ালি আমাদের সেলফ কন্টেনমেন্ট নেই। আমরা কি করছি, আমরা ডেভেলপমেন্টের নাম করে ডে বাই ডে আমরা এনভায়রনমেন্টকে পলিউট করছি, ডিফরেস্টেশন করছি, বিভিন্ন মেরিন লাইফকে আমরা ডিস্ট্রয় করছি, আমরা ইকোলজিক্যাল ক্রাইসিস তৈরি করছি, অর্থাৎ যে আমাদের যে ডেভেলপমেন্টের নাম, অর্থাৎ প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে কিন্তু কারুক না কারুক ক্ষতি হচ্ছে। আমরা যে সমস্ত এই যে তোমার আরবানাইজেশন হচ্ছে, তার ফলে গাছ কাটা হচ্ছে, তাই না, যে ফ্যাক্টরি পলিউশন, এই সমস্ত প্রত্যেকটা কারণের জন্য ডে বাই ডে কিন্তু পৃথিবীর কি হচ্ছে, তোমাদের টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এবং পলিউশন হচ্ছে। আমাদের টেম্পারেচার ইনক্রিজ হওয়ার, পলিউশন হওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্ন রকম ইকোলজিক্যাল ব্যালেন্সের ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো করার মেন কারণ কি, আমাদের আনফুলফিলড একটা ডিজায়ার, ঠিক আছে, কারণ আমরা সেলফ কন্টেন্টেড নয়, আমরা কোনো জিনিসের প্রতি কি আমরা সন্তুষ্ট নয়, আমাদের বেশি 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 চাই। পৃথিবীতে মানুষই একমাত্র জীব যারা কি করে বেশি পরিমাণে সঞ্চয় করে, তাই না, যা দরকার তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে তারা কিন্তু সঞ্চয় করে রাখে, কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রে কিন্তু তা নয়। তো সুতরাং আমাদের যে এই আনকন্ট্রোল চাওয়া, এই চাওয়ার পরিণতি কি হচ্ছে, এই চাওয়ার পরিণতির ফলে আমরা পলিউশন তৈরি করছি, আমাদের ইকোলজিক্যাল ক্রাইসিস তৈরি করছি, যার ফলে কিন্তু আস্তে আস্তে পৃথিবী আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পৃথিবী পলিউশন হচ্ছে, পলিউশন বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফলে ডে বাই ডে কি হচ্ছে, এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটাও ইনক্রিজ হচ্ছে, এবং আমাদের পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে। তাহলে এই পৃথিবী ধ্বংসের মুখে আমাদের যে ডেভেলপমেন্টের যে নাম করে আমরা যে পৃথিবীকে ধ্বংস করছি, তার মেন কারণ কি, তার মেন কারণই হচ্ছে ডিজায়ার, আমাদের ডিজায়ারের ফলে। বোঝা গেল? তো প্রথম স্ট্যান্ডারটা এটাই বলতে চেয়েছে। দেখো দ্বিতীয় স্ট্যান্ডার্ডে বলছে যে বাট ইফ ইট হ্যাড টু বি পেরিস টুয়াইস, পেরিস মানে কি, পেরিস মানে সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাওয়া, টুয়াইস মানে দুবার, অর্থাৎ যদি একবার তো ডিজায়ার অর্থাৎ ফায়ারের মাধ্যমে যদি পৃথিবী যদি কিছু রিমেনিং পার্ট যদি থেকেও যায়, তাহলে তাকে যদি আমরা ইট মানে কি, ইট মানে এখানে হচ্ছে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, যে ওয়ার্ল্ডের ফায়ারের দ্বারা একবার ডিস্ট্রয় হয়ে গেল বা হিউম্যান ডিজায়ারের জন্য। দ্বিতীয় বলছে ডিস্ট্রয় হওয়ার পরেও যদি আবার কিছু পরিমাণ ওয়ার্ল্ড অবশিষ্ট থাকে, তাহলে ইট হ্যাড বিন পেরিস বা টোটালি ডিস্ট্রয়, বা এখানে ডেথ বা ডাই, এখানে আবার দ্বিতীয়বারও কিন্তু পৃথিবীকে আবার ডিস্ট্রয় করা সম্ভব। কাদের মাধ্যমে? আই থিঙ্ক আই নো এনাফ অফ হেট, অর্থাৎ হেটের মাধ্যমে, তাই না, অর্থাৎ প্রথমবার কি হলো, ফায়ার ডিজায়ারের মাধ্যমে ধ্বংস করা গেল, যার সিম্বলিক রূপ হচ্ছে ফায়ার। এবার দ্বিতীয়বার হচ্ছে যতটুকু পৃথিবী বেঁচে থাকলো, সেই দ্বিতীয়বার তাকে যদি পৃথিবীকে ধ্বংস করতে যায়, তার জন্য কিন্তু এই হেট্রেটই যথেষ্ট, অর্থাৎ এই আইস সেও যথেষ্ট কিন্তু। টু সে দ্যাট ফর দ্য ডিস্ট্রাকশন আইস, সুতরাং বলা যায় যেটুকু পৃথিবী বেঁচে থাকবে সেটাকে কমপ্লিট ডিস্ট্রয় করতে গেলে কিন্তু আইসই যথেষ্ট। এখানে আইস কার সিম্বল? আইস হচ্ছে হেট্রেট, অর্থাৎ বিদ্বেষ, অর্থাৎ মানুষের মধ্যে মনের নিষ্ঠুরতা, এইগুলো হচ্ছে হিংসা, ঘৃণা, এই তার প্রতীক হচ্ছে কিন্তু আইস, অর্থাৎ এইগুলোর মাধ্যমে কিন্তু আবার কিন্তু ধ্বংস করা যাবে পৃথিবীকে। ইজ অলসো গ্রেট অ্যান্ড উড সাফাইস, সাফাইস মানে এখানে ওয়ার্ড হচ্ছে সাফিসিয়েন্ট, অর্থাৎ দ্বিতীয়বার এর মিনিংটা কি,
যে দ্বিতীয়বার যদি আমরা পৃথিবীকে ধ্বংস করতে যাই, প্রথমবার তো আমাদের হিউম্যান ডিজায়ারের ফলে কি হলো, আনকন্ট্রোল ডিজায়ারের পরে পৃথিবীতে ধ্বংস হলো, এবং দ্বিতীয়বার যদি আমরা তারপরে যেটুকু রিমেনিং পার্ট থেকে গেল সেটাকেও যদি আমরা ধ্বংস করতে যাই, তার জন্য কিন্তু আইস যেমন যথেষ্ট। অর্থাৎ আইস মানে কি, এখানে হিউম্যান হেট্রেড, ঘৃণা, হিংসা, এইগুলোর মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। তার কারণ দেখছো, কারণ এই যে হেট্রেটের ফলে এই বিদ্বেষ, হিংসা, এর জন্য কি হচ্ছে, আজকে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে। এখন দেখো পৃথিবীতে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা, আমরা যদি এখন বর্তমানে যদি দেখি মিডিল ইস্টে যে সমস্ত সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা মিলে যেমন ইরানের ওপর যে ওয়ার চলছে, তো এই যে ওয়ার, তো এই ওয়ার গুলোর কারণটা কি, এই ওয়ারের কারণই হচ্ছে কি হিউম্যান হেট্রেট। এবং এই ওয়ারের ফলে কি হবে, বোম, গোলা, বারুদ, এই সমস্ত এখানেও কিন্তু মানুষ মারা যাবে, তাই না? তাহলে এই হেট্রেট বা হিংসাও কিন্তু আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অর্থাৎ যাকে আইস হিসাবে সিম্বলাইজ করা হয়েছে, অর্থাৎ আইসের মাধ্যমে পৃথিবী ধ্বংস হতে পারে, ফায়ারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হতে পারে। ফায়ার এখানে কার সিম্বল, ডিজায়ারের, আনকন্ট্রোল ডিজায়ারের সিম্বল। আবার এখানে আইস কার সিম্বল, আইস হচ্ছে তোমার এখানে হেট্রেটের সিম্বল। অর্থাৎ এই আনকন্ট্রোল ডিজায়ার এবং এই তোমার হেট্রেট দুটোর মাধ্যমেই কিন্তু পৃথিবী আমাদের ধ্বংস হতে পারে। তাহলে এই দুটো লাইন কিন্তু আমরা এই কবিতার এই লাইনগুলো আমরা বুঝতে পারলাম। এবার দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা যেটা আমরা দেখবো এই কবিতা রাইমিং স্কিমটা, যে আমরা লাস্টের যে কবিতার যে লাস্ট যে ওয়ার্ড সেটাকে আমরা দেখবো। দেখো প্রথমে যদি আমি দেখি ফায়ার, একে আমি কি দিলাম এ, ফায়ারের সাথে আইস মিলছে, কোনো সাউন্ডে মিলছে না, সেজন্য এর নাম দেবো, এটা দেবো বি। সেকেন্ড দেখো ফায়ারের সাথে ডিজায়ার একই রকম হচ্ছে, তাহলে এটাও কিন্তু আমি দেবো এ। আবার 4 নম্বর লাইনে দেবো দোজ হু ফেভারিং ফায়ার, ফায়ারের সাথে দেখো ডিজায়ার মিলছে। অর্থাৎ প্রথম 4টে লাইনের জন্য রাইমিং স্কিম আমরা কি দেবো, এ বি এ এ এ এ, বোঝা গেল? এবার দ্বিতীয়টা দেখো, এখানে বলছে টু আইস, অর্থাৎ টু আইসের জন্য এখানে আমরাও এ দিলাম, এবং আইসের জন্য এ দিলাম, হেড মিলছে না বি, দেখো, এবং তারপরে আইস এবং টু আইস মিলে যাচ্ছে, এটাও এ, এবং গ্রেট মিলছে, হেট মিলছে, অর্থাৎ গ্রেটের সাথে হেট মিলছে, অর্থাৎ এখানেও আমরা বি ইউজ করতে পারি, সাফিস, অর্থাৎ এখানে আইস, এখানেও কিন্তু এ ইউজ করতে পারি। তাহলে এর রাইমিং স্কিমটা কি হলো, তাহলে এ বি এ বি এ, অর্থাৎ প্রথম লাইনটা রাইমিং স্কিম হলো এ বি এ এ, এবং দ্বিতীয় যে স্ট্যান্ডাটা 5টা লাইনে তার রাইমিং স্কিম হলো এ বি এ। বোঝা গেল? এবার এর মধ্যে আমরা কি কি পোয়েটিক ডিভাইস ইউজ হয়েছে সেটা কিন্তু এবার দেখব, তাই না? পোয়েটিক ডিভাইস কি কি ইউজ হয়েছে, প্রথমেই যেটা আছে, প্রথমেই তো সিম্বলিজম, তাই তো? সিম্বলিজমে কি ইউজ হয়েছে, এখানে সিম্বলিজমে কবিতাটার প্রথমেই তাই রয়েছে, অর্থাৎ ফায়ার এবং আইস, তাই তো? ফায়ার এবং আইস এই দুটো ইউজ হয়েছে। ফায়ার ইউজ হয়েছে কার জন্য, অর্থাৎ ডিজায়ারের জন্য, আর আইস হয়েছে তোমার হেট্রেট বা কোল্ডনেস, এই দুটোর জন্য ইউজ হয়েছে। তারপরের যে পোয়েটিক ডিভাইস যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার মেটাফোর, তাই না? মেটাফোর মানে কি, রূপক। অর্থাৎ এখানেও কিন্তু এই যে ফায়ার আর আইস এই দুটো কি হয়েছে, মেটাফোর হিসেবে ইউজ হয়েছে। কারণ ফায়ার এন্ড আইস কার জন্য, এই যে হিউম্যান ডিজায়ার, অর্থাৎ ফায়ার হচ্ছে ডিজায়ার এবং আইস হচ্ছে তোমার হেট্রেট, এটা দুটোই হচ্ছে হিউম্যান এলিমেন্ট। তাহলে সুতরাং এই দুটো জিনিসকেই কিন্তু কনসিডার করা হয়েছে, এবং ফায়ার এন্ড আইসকে হিউম্যান ডিজায়ার, অর্থাৎ হিউম্যান যে জিনিস এলিমেন্ট তার সাথে ডিজায়ার এবং হেটের সাথে কম্পেয়ার করা হয়েছে, সেজন্য এটা মেটাফোর। তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যালিটারেশন রয়েছে। হ্যাঁ, অ্যালিটারেশন রয়েছে, তোমরা জানো আগের ভিডিওতে আমরা করে রেখেছি অ্যালিটারেশন কি, অর্থাৎ তোমার কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট ওয়ার্ডে দেখো তোমার কি রয়েছে, রিপিটেশন থাকে। দেখো এখানে ফেভার, তাই না, ফেভার অ্যান্ড ফায়ার, এই দুটো হচ্ছে অ্যালিটারেশন। অর্থাৎ এখানে ফেভার থেকে ফায়ার, অ্যালিটারেশন এফ রয়েছে, তাই না? অ্যালিটারেশন গেল। তারপর দেখো
আর একটা যেটা রয়েছে অ্যানাফোরা। অ্যানাফোরা মানে কি? অ্যানাফোরা মানে হচ্ছে দেখো বিগিনিং যখন দুটো সেম যে দুটো সাউন্ড রয়েছে, অর্থাৎ সামসে, এই সামসে অর্থাৎ বিগিনিং লাইনে এই সামসে সামসে পরপর দুটো লাইনেই কিন্তু এই সেম ওয়ার্ড ইউজ হয়েছে, এটাকে আমরা কিন্তু বলবো অ্যানাফোরা। বোঝা গেল? এটা হচ্ছে তোমার পোয়েটিক ডিভাইসেস, এগুলো ইউজ হয়েছে। অর্থাৎ সিম্বলিজম, মেটাফোর। মেটাফোর কেন? কারণ আইস আর যে ফায়ার অ্যান্ড আইস, এটা হিউম্যান ডিজায়ারের সাথে কম্পেয়ার করেছে, হিউম্যান ডিজায়ার এবং হেট্রেটের সাথে, এবং অ্যানাফোরা এবং অ্যালিটারেশন। বোঝা গেল? এবার আমরা দেখব তোমার এর সামারিটা। এবার সিম্পল ভাষায় এর সামারিটা আমরা লেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, পোয়েট রবার্ট ফ্রস্ট বাই তোমার ফায়ার অ্যান্ড আইসে তিনি কি দেখাতে চেয়েছিলেন, ফায়ার অর্থাৎ যে হিউম্যান ডিজায়ার এবং আইস হচ্ছে তোমার হেট্রেট, অর্থাৎ এই দুটো হিউম্যান যে ইমোশনস, এটা এত পাওয়ারফুল যে এই দুটো হিউম্যান ইমোশন দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, একটা পৃথিবীকে ডিস্ট্রয় করতে পারি। তো এই সিম্পল ভাষায় কিন্তু আমরা এর সামারিটা লেখার চেষ্টা। এবার কি বলেছে, দ্য পোয়েম লিখবো আমরা, দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস কে লিখেছেন বাই রবার্ট ফ্রস্ট, এক্সপ্লোরস হাউ the world might end because of two powerful human emotion, তাই না? The poet represents two possible causes of destruction of world, fire and ice, fire and ice। এখানে কি হয়েছে, ফায়ার কিসে সিম্বলাইজ, ফায়ার symbolized the desire, greed, uncontrolled passion, তাই না, which can lead people towards কার দিকে, ডিস্ট্রাকশন। অন্যদিকে অন দা আদার হ্যান্ড কি করছে, আইস রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্ট করছে, হেট্রেট, কোল্ডনেস অ্যামং হিউম্যানস। এখানে ফ্রস্ট কি বলেছেন, ফ্রস্ট সাজেস্ট দ্যাট এই দুটোই, বোথ ইমোশনস অর্থাৎ ফায়ার অ্যান্ড আইস আর ডেঞ্জারাস and can destroy the world, yeah, although the poem is very short but it carries a message সম্পর্কে about human nature সম্পর্কে। The poet believes, এটা বিশ্বাস করে, that যে if people cannot control their desire and hatred, তাহলে কি হবে, this emotion eventually কি হবে, may লিখবো এখানে, may eventually lead to the end of the world। thus এইভাবে the poem warns us, আমাদেরকে us about the destructive powers human feelings। সিম্পল ভাষায় কিন্তু এটা লিখলাম, কি লিখলাম, যে দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস বাই রবার্ট ফ্রস্ট এক্সপ্লোরস হাউ দ্য ওয়ার্ল্ড মাইট এন্ড, তাই না, কিভাবে শেষ হয়ে যেত, বিকজ অফ টু পাওয়ারফুল হিউম্যান ইমোশন। কোন দুটো পাওয়ারফুল হিউম্যান ইমোশন, এই ফায়ার অ্যান্ড আইসের যেটা সিম্বলাইজ করা হচ্ছে, অর্থাৎ এই যে তোমার হেট্রেট এবং এর তোমার ডিজায়ার এবং এর হেট্রেট, ফায়ার অ্যান্ড আইস, তাই তো। দ্য পোয়েট রিসেম্বল টু, হ্যাঁ, দ্য পোয়েট রিপ্রেজেন্ট টু মানে পসিবল কজেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, একটা হচ্ছে ফায়ার অ্যান্ড আইস। ফায়ার কাকে সিম্বলাইজ করছে, আমরা আগেই পড়েছি, ডিজায়ার, গ্রিড, আনকন্ট্রোল প্যাশন, এবং হুইচ ক্যান লিড পিপল টুয়ার্ডস ডিস্ট্রাকশন।
অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আইস কাকে রিপ্রেজেন্ট করছে? দ্য হেট্রেট কোল্ডনেসকে এবং হিউম্যানস। ফ্রস্ট সাজেস্ট, এবং তিনি আমাদের কবি এটাও সাজেস্ট করেছেন দ্যাট, যে কি, যে বোথ ইমোশনস অর্থাৎ এই যে হেট্রেট এবং এই যে ডিজায়ার, এখানে কি যে ডেঞ্জারাস অ্যান্ড ক্যান ডিস্ট্রয় দ্য, বলতে পারি হোল ওয়ার্ল্ড, তাই তো। অলদো দ্য পোয়েম ইজ ভেরি শর্ট, যদিও কবিতাটা খুব শর্ট, বাট ইট ক্যারিজ এ ডিপ মেসেজেস অ্যাবাউট দ্য হিউম্যান নেচার, হিউম্যান নেচার সম্পর্কে বলছে। দ্য পোয়েট বিলিভস, এটাও বিশ্বাস করে, দ্যাট ইফ পিপল ক্যান নট কন্ট্রোল দেয়ার ডিজায়ার অ্যান্ড হেট্রেট, দিস ইমোশনস অর্থাৎ এই যে দুটো ইমোশন কি করতে পারে, মে ইভেন্চুয়ালি লিড টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাই না। দাস দ্য পোয়েম ওয়ার্নস আস অ্যাবাউট দ্য, কি হচ্ছে, ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অফ দ্য হিউম্যান ফিলিংস, অর্থাৎ আমাদের হিউম্যান ফিলিংস এর যে ডিস্ট্রাকশন পাওয়ার, অর্থাৎ আমাদেরকে এইগুলোকে আমাদের মনের মধ্যে আমাদের সেলফ কন্টেনমেন্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ একটা আনকন্ট্রোল ডিজায়ার যেটা লিডস টু দ্য, কি বলে, ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড। আবার হেট্রেট তো তাই।